হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম সৈকত মণ্ডলের কলমে লেখা জিন পর্ব 3। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে অনেক বেশি ইন্টারেস্টিং, সেই সকল বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে জিন পর্ব 3 গল্পটি মনোযোগ সহকারে শুনি। নেহেরা বেগমের বুঝতে আর বাকি নেই, যে সাপটা তুরেছাকে জড়িয়ে ধরেছিল সেটা তাকে এখনও ছেড়ে যায়নি। কাল রাতের কালো বিড়ালটা এই সাপের আর একটা রূপ। সে বিভিন্ন সময় বিভিন্ন রূপে তুরেছার কাছে আসছে। খুব সম্ভব কাল যে ফকির এসেছিল সেটাও এই সাপের আর একটা রূপ, অথবা সাপটাই কোনো খারাপ জিনের সাময়িক রূপ। সে কালো আত্মা। নেহারা বেগম ভাবলেন, না আর দেরি করা যাবে না, আজই তুয়াব ওঝাকে খবর দেওয়া লাগবে। তুরেছার শরীর সহ এই বাড়িকে থামানো লাগবে। তারেক একটানা ঘুম দিল 12টা অবধি। ঘুম ভেঙে গেল নেহেরা বেগমের ডাকে। এখন তুয়াব ওঝাকে আনতে যেতে হবে। ওই ওঝার জিন ও ভূত তাড়ানোর জন্য এলাকায় বেশ সুনাম আছে। 2টা নাগাদ তুরাব ওঝাকে নিয়ে তারেক ফিরেছে। ওঝার মাথায় লম্বা ঝাঁকড়া চুল, সাথে ঢোল ঢপকি আর কয়েকজন লোক আছে। সারা বাড়ি ঘুরে ঘুরে যন্ত্রমন্ত্র করে থেমেছে। সবশেষে উঠানে গোল হয়ে লোকজন বসেছে। গ্রামের অতি উৎসাহী উৎসব প্রিয় মানুষের উপচে পড়া ভিড় জমেছে। তারেকের নতুন বউ বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে দেখছে। সবার মাঝখানে বসানো হয়েছে তুরেছাকে। ওঝা নেচে গিয়ে হেলে দুলে মন্ত্র পড়ে একটা গামছা দিয়ে তুরেছাকে ঝাড়ফুঁক করছে। আচমকা ওঝা চিৎকার দিয়ে নিজের পেটে খামচে ধরল, আর তখনই ওঝা মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই সবাই দেখতে পেল একটা কালো কুচকুচে সাপ ওঝার শার্টের ভিতর থেকে বের হয়ে যাচ্ছে, আর তখনই ওঝা সাথে সাথে মাটিতে পড়ে গেল। লোকজন ভয়ে ভয়ে নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়িয়েছে। কালো কুচকুচে সাপটা সবার সামনে দিয়ে যাচ্ছে। হঠাৎ সাপটা মাথা তুলে দাঁড়ালো, গভীর মনোযোগে কি যেন দেখছে। খানিকক্ষণ পর সবাই আবিষ্কার করলো সাপটা গ্রিলে হাত ধরে দাঁড়িয়ে থাকা তারকের বউর দিকে তাকিয়ে আছে। ততক্ষণে বউ সেখান থেকে সরে গেল। তারকের বউ শিলার সারাক্ষণ গা ছমছম করছে। চোখের সামনে ভাসছে একটা কালো কুচকুচে সাপ মাথা তুলে তার দিকে তাকিয়ে আছে। ভাবতেই কেমন যেন গা কাঁটা দিয়ে ওঠে। রাত প্রায় 11:30 বাজে। আজ কেন যেন তারকের সন্ধ্যা থেকেই খুব ঘুম পাচ্ছে। ঘুমের সাথে আজ যুদ্ধ করে পারা যাচ্ছে না। সে খানিক পরে গভীর ঘুমে তলিয়ে গেল। শিলা দারুণ অবাক হয়। আজকে তার এমনিতেই খুব ভয় করছে, তার মাঝে আবার তারেক ঘুমিয়ে গেল। অন্যদিকে তারেকের দুষ্টামির জ্বালায় সারা রাত ঘুমোতে পারে না। অনেকক্ষণ তারেককে জড়িয়ে ধরে শুয়ে থাকার পর খানিক ঘুম লেগে গেছে শিলার। হঠাৎ ঘুম ভেঙে গেল ঠোঁটে মুখে কারো চুমুর স্পর্শ পেয়ে। শিলা বুঝতে পারে তারেকের ঘুম ভেঙেছে। লক্ষ্য করলো তারেক ধীরে ধীরে তার জামা কাপড় খুলছে। খানিক পরে মিলিত অবস্থায় শিলাকে শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। শিলাও 2 হাতে তারেকের জড়িয়ে ধরে আবার তীব্র উত্তেজনায় তারেকের চুল খামচে ধরে। হঠাৎ দুজনেই চোকাচোকি হলো। শিলার উপরে যে 2টা চোখ সেগুলো খুব অপরিচিত। অন্ধকারে কেমন যেন ঝলমল করছে। রুমের বাতি জ্বেলে ঘুমিয়েছিল, কিন্তু এখন রুম অন্ধকার। হঠাৎ শিলার হাত লাগলো পাশের আরেকজনের পিঠে। শিলা বিস্মিত হয়ে গেল, পাশে কে ঘুমাচ্ছে, আর তার সাথে মিলিত পুরুষটাই বা কে? ভয়ে শিলা চিৎকার দিল। তারেক সাথে সাথে হকচকিয়ে ঘুম থেকে উঠে বাতি জ্বেলে দেয়। বাতির আলোতে তারেক যা দেখলো সেটার জন্য সে বিন্দু মাত্র প্রস্তুত ছিল না। তার রূপবতী স্ত্রী কিছুই পরে নেই। তার রূপবতী স্ত্রীর সারা শরীর যেন উলঙ্গ অবস্থায় রয়েছে, আর একটা সাপ তার কোমর থেকে বুক অবধি পেঁচিয়ে আছে। সে তাড়াতাড়ি পাশের রুম থেকে একটা লাঠি নিয়ে এলো। এসেই দেখে সাপটা চোখের সামনে কালো বিড়াল হয়ে গেছে। গত রাতের ওয়াবুদ্দিনের কথা মনে পড়ে যায়। সেই লাঠি হাত থেকে রেখে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ালো। সাথে সাথে সাপটা হঠাৎ করে রুম থেকে উধাও হয়ে গেল। বাতি জ্বেলে দিলে নিজের শরীরের সাপ দেখে শিলা অজ্ঞান হয়ে গিয়েছিল। তারেক ভয়ে ভয়ে কাপা গলায় ডাকছে, শিলা, এই শিলা। আমি জিন্নে মুমিন ইমাম সাহেব। কথা শুনে ইমাম সাহেব বিস্মিত চোখে তাকিয়ে রইলেন। তিনি সিলেটের এক জামে মসজিদে প্রায় 20 বছর যাবৎ একসাথে ইমাম মুয়াজ্জিদের দায়িত্ব পালন করে এসেছেন। ওনার বেতন কেবল 3000 টাকা। প্রথম যখন এই মসজিদে এলেন তখন ছিল কেবল 1500 টাকা। কদিন যাবৎ ইমাম সাহেব খুবই অসুস্থ, শুধু শারীরিক না, মানসিক অসুস্থও আছেন। ওনার 3টে মেয়ে আর 2টো ছেলে আছে। সবার বড় মেয়েটার নাম আয়েশা। মেয়েটার বয়স হয়েছিল অনেক।
বিয়ে দেওয়া অতি জরুরি। সাহায্য নিয়ে শেষমেশ মেয়েটাকে বিয়ে দিয়েছেন। খুচরা ঋণও অনেক হয়েছে। বিয়ের পরে জামাইয়ের দুলাভাই, বোন, বড় ভাই, ভাবি, মা, বাবা সবাই বেড়াতে এলেন। এগুলা গ্রামের অনেক আদি প্রথার মধ্যে একটা। সবাইকে উত্তম খাবারের পাশাপাশি কাপড় চোপড় দিতে হয়। ইমাম সাহেব ঋণ করে সেটা আদায় করলেন। এর কিছুদিন পর এলো আম কাঁঠালের সিজন। গ্রামের আদি প্রথা অনুযায়ী আম কাঁঠাল সহ বিভিন্ন ফল ফলাদি মেয়ের বাড়িতে পাঠাতে হবে। প্রথমবার খুব বেশি করে পাঠানো লাগবে, যাতে করে মেয়ের শ্বশুরবাড়ির পাড়া প্রতিবেশীকেও খাওয়ানো যায়। ইমাম সাহেব ঋণ করে তাই করলেন। ঋণ মেটানোর আশা হচ্ছে পশ্চিমের জমিটা, সেখানে ভালো ধান হয়, বিক্রি করে দেবার কথা ভাবছেন। এভাবে একের পর এক প্রথা অনুযায়ী ইমাম সাহেব দিয়েই যাচ্ছেন। ধান তোলার পরে পিঠে দেওয়া, মেয়ে জামাই এলে কাপড় দেওয়া, রমজান মাসে ইফতার দেওয়া। আম কাঁঠাল যখন মেয়ের বাড়ি পাঠালেন, তখন মেয়ের শাশুড়ি পরিমাণ দেখে ভারী বিরক্ত হলেন। ফল ফলাদি কম হয়ে গেছে বলে মেয়েকে শাশুড়ির কাছে কম বেশি কথাও শুনতে হলো। রমজান মাস আসার সাথে সাথেই বড্ড পেরেশানি করছে বারংবার ফোন দিয়ে। মেয়ের কল দেখলে ইমাম সাহেবের চোখ ভিজে যায়। মেয়ে কল দিয়ে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, বাবা আমার যেন মুখ থাকে, রমজানের ইফতারি বড় করে দিও। বুঝেনেই তো প্রথমবার ইফতার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খেতে হয়। এর পরের বার থেকে না হয় কম দিলে অসুবিধা নেই, এবার যেন আমার মুখ থাকে। এমনিতেই আছি বড় ঝামেলায়, তোমাদের সব কিছু শোনাতে চাই না। প্রথম থেকে শাশুড়ির কোনো কিছুই পছন্দ হচ্ছে না। প্রথম সরাসরি কিছু বলতো না, এখন বলে। বড় লজ্জা লাগে বাবা। ইমাম সাহেব শুধু আচ্ছা মা করে যান। তিনি নিজেও জানেন এসব দিতে হয়, এটা আদি প্রথা। না দিলে মেয়েকে বিভিন্নভাবে জ্বালা সহ্য করতে হয়, অপমানিত হতে হয়। কিন্তু আজ 15 রমজান, ইমাম সাহেবের বাচ্চা কাচ্চাদের ভালো কোনো ইফতারি বা সেহরির সময় ভালো কোনো খাবার দিতে পারছে না। এদিকে মেয়ের বাড়ি বড় করে ইফতারি দিতে হলে যে অনেক টাকার কারবার, সেটাও জোগাড় হচ্ছে না। তাছাড়া রোজা শেষে ঈদ, প্রথম ঈদে মেয়ের শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুপু শাশুড়ি, ভাবি, দেবর, ভাসুর সবাইকে নতুন কাপড় দিতে হবে। ইমাম সাহেব ভাবছেন জমিটা বিক্রি করবেন, কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছে না। শেষবেশ জমিটা বিক্রি করে সব কিছু ঠিকঠাক মতোই করেছেন। কিন্তু ঈদের 2 মাস পরে মেয়ের কোলে ফুটফুটে একটা নাতি এসেছে ইমাম সাহেবের। নিয়ম অনুযায়ী সেই সন্তানের আকিকা হবে। আকিকাতে খাসি দিতে হয় নানার পক্ষ থেকে, আবার কাপড় চোপড়ও দিতে হবে সবাইকে। এইসব এলাকার এগুলো আদি নিয়ম। যারা পালন করে না তারা সমাজের নিম্ন স্তরের অসামাজিক একঘেয়ে বিভিন্ন শব্দে তাদেরকে সমাজভূষিত করে। মাঝে মধ্যে এইসব শব্দ সহ্য করতে না পেরে নববধূরা মারাও যায়। সিলেট, চট্টগ্রামের ক্ষেত্রে নববধূর মৃত্যু প্রযোজ্য। কিন্তু এই মুহূর্তে ইমাম সাহেবের আর্থিক অবস্থা খুবই খারাপ। এইসব নিয়ে দুশ্চিন্তা করতে করতে তিনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ অবস্থায় সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে শুধু আল্লাহের কাছে একটাই দোয়া করলেন, মান ইজ্জত নিয়ে যেন মরার আগ পর্যন্ত থাকেন, মেয়েটার যেন মুখটা রাখতে পারেন। এখন প্রশ্ন হলো, কে এই ইমাম সাহেব? ওই সাপের সাথে কি সম্পর্ক? তুরেছা আর শিলার কাছে ওই সাপ নিয়মিত আসবেই বা কেন? আজকের গল্পটা জিন পর্ব 3 এই পর্যন্তই। জিন পর্ব 4 খুব শীঘ্রই আসছে, আপনারা অপেক্ষায় থাকুন।